নমস্কার, ফাইনালি বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে নিয়ে এসেছি আইপিএল এর প্রথম আমাদের ভিডিও, আইপিএল এর এডিশন নিয়ে। আজকে ফার্স্ট ম্যাচ আমরা কভার করছি। আমি আছি সৌরভ, আমার সাথে আছে আকাশ। আজকে আমরা কভার করব কেকেআর ভার্সেস আরসিবির যে ওপেনিং ম্যাচ হয়েছে। আমি আজকে প্রাউড আরসিবি ফ্যান, পরের দিন আপনি জিজ্ঞেস করলে হয়তো নাও হতে পারি। আপাতত আজকে আকাশ পাহাড়ি আছে আমাদের সাথে, কেকেআর এর ফ্যান, আমাদের স্ট্যাট গুরু। তো প্রথম কথা, আরসিবি জাস্ট হেলাই উড়িয়ে দিল কেকেআরের যে টার্গেট ছিল। একটা ছোট্ট করে সামারি দিয়ে দিচ্ছি আপনাদের। কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত একখানা স্টার্ট করেছিল, যদিও আর্লি ডিকক আউট হয়ে গেলেও নারিন আর রানে দুর্দান্ত একটা স্টার্ট করেছিল। 174-এ যেটা যে শেষ হয়, মাঝখানে ক্রুনাল পান্ডার কিছু দুর্দান্ত কামব্যাকের ফলে। এরপর আরসিবি যে নেমে এসেছিল ব্যাটিংয়ে, শুরু থেকেই জাস্ট একটা কিলার অ্যাটিটিউড, যে অ্যাটিটিউড আরসিবির মধ্যে অনেক সময় মিসিং আসে বলে অভিযোগ ওঠে। আজকে সেরকম কোনো অভিযোগ ওঠেনি। আজকে জোকের মুখে নুন দিয়ে লিটারালি ফিলিপ সল্ট ধুয়ে দিল। তারপর সঙ্গে যোগ দিলেন আমাদের কিং কোহলি। এবং অবশ্যই এতদিন ধরে যাকে বলা হচ্ছিল ইন্ডিয়াতে, বা ইভেন কেউ কেউ বলে দেবে ওয়ার্ল্ডেও, টি-20-তে স্পিনের এগেনস্টে সেরা ব্যাটসম্যান রজত পাতিদা। ভাই কিসের সেরা ব্যাটসম্যান স্পিনের এগেনস্টে? এই তো পেসের এগেনস্টেও ধুয়ে দিল আজকে। কেমন দেখলি আকাশ পাহাড়ি? হ্যাঁ, আরসিবির নিরিখে যথেষ্ট ভালো ম্যাচ হয়েছে আজকে। ওদের যে প্ল্যানিং ছিল, মানে প্রথম তিন হোয়াট ইজ ওভারে আরসিবির নিরিখে? হ্যাঁ না, অ্যাজ এ কেকেআর ফ্যান আই এম কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড সেটাতে পরে আসছি। তবে আমি দেখলাম, যেমনটা আমরা অকশনের পরেও বলেছিলাম, যে ডিফেন্সিভ বোলার ওরা এমন ভাবে গুছিয়েছে। মো বোবার যে ইংল্যান্ডের টিমের সাথে ছিল, অ্যান্ডি ফ্লার, যথেষ্ট ওদের নিজেদের মধ্যে মানে কামরাডারি খুব ভালো। তো ওটার ছায়া বা ওটার ছাপ আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম অকশন টেবিলের মধ্যে। তো সেটা আমরা রেপ্লিকেট হতেও দেখেছি। ভুবি কেন খেলেনি সেই জিনিসটাতে আমার একটু শকিং লাগলো। আমি জানি না, ওটার পরে হয়তো ওরা কোনো এক্সপ্লেনেশন দেবে, বা হয়তো চিন্নাস্বামীর ম্যাচগুলোতে ওরা প্রবাবলি একটা, ফিটনেস ইস্যু হবে। বা হয়তো ওরা চিন্নাস্বামীতে লোন স্পিনারেই যাবে যেখানে ভুবি খেলবে। বাদ বাকির দিকে দেখতে গেলে পাওয়ার প্লের প্রথম 3 ওভার তো যথেষ্ট আমার ভালো মানে প্ল্যানিং, এবং হেজেলউড যেভাবে ক্রিজকে ইউজ করে গুড লেন্থে বল করে যাচ্ছিল পর বুঝতে পেরে যে এখানে ইডেনে যথেষ্ট ফাস্ট স্কোরিং গ্রাউন্ড, এবং এখানে যদি অন দ্য স্লট বল পায় ব্যাটসম্যান, সে নারাইন হোক বা রাহানে, তারা কিন্তু ওটা ফুল ইউটিলাইজ করবে। রাহানে যেটা পাওয়ার প্লের পরবর্তী ফেজে করেওছে। তো ফার্স্ট 10 ওভার্স ইট ওয়েন্ট রিয়েলি ওয়েল ফর আস। 107 রানে দুটো উইকেট পড়েছিল। সেখান থেকে অ্যাটলিস্ট 220-230 হওয়া উচিত ছিল, যদি আমরা লাস্ট 2-3 বছরের ট্রেন্ড দেখি মানে ইডেন গার্ডেন্সে। কিন্তু সেখান থেকে একটা কোল্যাপস হয়। কুণাল পান্ডিয়া, যেমনটা আমরা এর আগেও বলেছিলাম, এটা যথেষ্ট মানে আন্ডার রেটেড অ্যাসেট হতে চলেছে। মানে বাই দ্য এন্ড অফ দ্য সিজন আমরা হয়তো ওনাকে নিয়ে আরো অনেক কথা বলবো। কিন্তু ওনার যে এই ডিফেন্সিভ বোলিং, সেটার কিন্তু সাথে সাথে আজকে যে 2-3টে উইকেট উনি নিয়েছেন, সেটা কিন্তু ম্যাচটাকে পুরোপুরি খুলে দেয় মিডল ওভার্সে, যে কারণে গিয়ে টার্গেটটা রেস্ট্রিক্ট হতে শুরু করে। এবং তারপরে আমরা যখন শেষের দিকে দেখি, তখন দেখি বল আস্তে আস্তে থামতে শুরু করে উইকেটে, যেটা পুরোপুরি ইউটিলাইজেশন করে। এমনকি লিভিংস্টন 16 নম্বর ওভারে বল করে। মানে ও হয়তো ওর ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনেও ভাবেনি যে ইডেন গার্ডেন্সের 16তম ওভারে ফার্স্ট ইনিংসের ও বল করবে, লেগ স্পিন করছে, এবং তাকেও মারতে পারছে না। তো সেকেন্ড ইনিংসে সারপ্রাইজিং ছিল ওটা। হ্যাঁ, সেকেন্ড ইনিংসের ডিউয়ের একটু এফেক্ট হয়, কিন্তু তাছাড়াও আমি বলবো যে অ্যাপ্রোচটা তুমি বললে, ফার্স্ট 6 ওভার্সে যে অ্যাপ্রোচটা বিরাট কোহলি, মানে সল্টের কথা বলছি আমরা ঠিকই, কিন্তু বিরাট কোহলিও ইনিশিয়ালি যে অ্যাপ্রোচটা দেখায়, সেটা মানে যথেষ্ট ভালো লাগে। এবং সেটার কারণেই কিন্তু পাওয়ার প্লেতে 6 ওভারে 80 রান করতে পারে আরসিবি, যে কারণে ম্যাচটা ওখানেই শেষ হয়ে যায়। তারপরে যাই হতো না কেন, একটা জিনিস আমার খুবই সারপ্রাইজিং লাগলো, কেকেআর এর আমি অনেক দিনের ফ্যান, আমি বুঝতে পারলাম না, তুমি মানে বলতে পারবে হয়তো এটা যদি কোনো ট্যাকটিক্যাল রিজন থাকে। আমি একটা জিনিস বরাবরই দেখে আসি, যে কেকেআর কে যখন পাওয়ার প্লেতে অ্যাটাক করে কোনো টিম অপোনেন্ট, তখন প্রথমে কিন্তু ওই রান ফ্লোটা আটকানোর জন্য সুনীল নারাইন আসে। আজকে আমরা দেখলাম বরুণ চক্রবর্তী এলো। তো এটার কি তোমার মনে হয় একটা রিসেন্সি বায়াস, যেখানে বরুণ চক্রবর্তীর এত সুন্দর ফর্ম এবং উইকেট টেকিং এবিলিটি লাস্ট ইংল্যান্ড সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখলাম, যেখানে ও এসে মানে তৎক্ষণাৎ উইকেট পড়ে যাচ্ছে এবং ম্যাচটা অনেকটা শ্লথ হয়ে যাচ্ছে। তো তোমার কি মনে হয় যে এটার জন্যই এটা কি চেঞ্জ হলো, নাকি নতুন ম্যানেজমেন্ট মানে ক্যাপ্টেন্সের দিক দিয়ে রাহানে নতুন এসছে, হয়তো এতটা প্রভাব এখনো সেই অর্থে পড়ে? দেখ, তোমার কোনটা? মানে জিনিসটা আমার আমার খুব কি বলবো, ডেসপারেট লেগেছিল সেই মুহূর্তে। হ্যাঁ, যে কেকেআর এর ট্র্যাডিশনাল যে ইয়েটা, সেটা থেকে বেরিয়ে এসছে। অফকোর্স ক্যাপ্টেনের এটাই ভূমিকা থাকতেই পারে, বাট ওরা খুব ডেসপারেটলি একটা উইকেটের সন্ধান করছিল। এবং মানে সেদিক থেকে, হ্যাঁ, এখন হাইন্ডসাইডে দেখে মনে হচ্ছে যে বরুণ চক্রবর্তী কি করলো।
বাট মানে উইকেট নিলে এটাই হয়তো আমরা জিনিয়াস বলতাম, বাট দেন অ্যাগেন আমি জেনুইনলি ভেবেছিলাম যে নারিন আসবে, কিন্তু ওখানে ও এলো আর যে লেভেলে ফিল সল্ট ওকে মারলো ভাই, আমি জেনুইনলি মনে করতে পারছি না মানে ওইভাবে কখনো মার খায় অ্যাকচুয়ালি বরুণ ব্যাপারটা চক্রবর্তী। এরকম হচ্ছিল যে ওরা লঙ্ঘনকে উপরে আনছিল, ও লঙ্ঘনের ওপর দিয়ে মারছিল, লং অফকে উপরে আনছিল, লং অফের উপর দিয়ে মারছিল, মানে যখনই মানে একটা ওভারের মধ্যে 3বার ফিল্ড চেঞ্জ হয়েছে, যেখানে যেখানে প্লেয়ার তুলেছে ওর উপর দিয়ে মেরেছে। তো ভাই লং অফের উপর দিয়ে তুলে মারা থেকে হলো 2 ছয় কি দিল কোহলি, দারুণ দারুণ। মানে আনবিলিভেবল। লোকটা জাস্ট তুই ভাব 35 বছর বয়সে দাঁড়িয়েও এখনো ওর আফসোস হচ্ছে 2 ছয় মারার পর যে 3 নম্বরটা কেন আমার টপ গেল। 3 নম্বরটাও একই স্লটের বল ছিল। কি মানে এলিট মেন্টালিটি নিয়ে আজকে খেলেছে আরসিবি। আর আমি একটা জিনিস তোর, হ্যাঁ ফ্লাইং স্টার, মানে দারুণ, মানে এর থেকে বেটার হ্যাঁ কিছু হতে হতে পারতো। একদম 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 একদম। আমি তবে একটা জিনিসে খুব সারপ্রাইজ হলাম, যেটা দেখলাম কমেন্টেটাররাও বলছিল, সেটা হচ্ছে স্পেন্সার জনসন যখন নেওয়া হয়েছিল, আমরা আমাদের ইয়ের পডকাস্টেও আলোচনা করেছিলাম আইপিএল এর ইয়েতে, যে অকশনের পর, যে খুব ফাস্ট একজন বোলার, বাট মানে ও কিন্তু ট্র্যাডিশনালি যে পেসে বল করে সেখান থেকে অনেকটা কমিয়ে করছিল আজকে। হ্যাঁ 140-41 দেখে অনেকেই ভাবতে পারে যে এটা প্রচুর ইয়েতে করছিল, বাট ট্রাস্ট মি স্পেন্সার জনসন এর চাইতে অনেক জোরে বল করে। রিসেন্টলি আমরা দেখেছি যে তো রিসেন্টলি ডেবিউ করলো ওডিআইতে শ্রীলঙ্কাতে, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ও অনেকটা বেশি কনসেন্ট্রেট করছে সুইং এর উপরে, যে কারণে পেসটা ওর কমে গেছে আগের থেকে। মানে অ্যাকচুয়ালি স্পেন্সার জনসন যখন ওঠে ব্রিসবেন হিটের হয়ে খেলতে গেল, মানে ইয়েতে বিপিএল এ, ওর মানে স্টক লেন্থ ছিল যে গুড লেন্থে বল হিট করতো উইথ পেস, যে কারণে ব্যাটসম্যানরা সারপ্রাইজ হতো এবং বল আকাশে তুলে আউট হয়ে যেত। মোস্টলি ওর উইকেট টেকিং ডেলিভারিজ ওরকমই হতো। তো যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তুমি আসছো, তোমাকে আরো অনেক দিক থেকে ইমপ্রুভ করতে হবে টু বিকাম আ বেটার ভার্সন অফ ইয়োর সেলফ। আর এই স্টেজে এসে নিজেকে পারফর্ম করতে গেলে, ও লাস্ট ইয়ারও সেম প্রবলেমটা হয় জিটিতে যখন খেলে। তো সে কারণে, এবং অবভিয়াসলি অস্ট্রেলিয়ান টিমকে লিড করছিল, মানে নতুন বল নিচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তো সেই কারণে ও কিছু কিছু স্টকস ও নিজের মধ্যে আনতে চায় আর কি। সেই কারণে ও কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছিলাম যে অনেক বেশি সুইং এর উপর জোর দিচ্ছিল, তো সেই কারণে পেসটাও কমে যায়। এবার স্বাভাবিকভাবে তুমি যদি ন্যাচারাল তোমার লেন্থ হিট করতে না পারো, স্বাভাবিকভাবে তোমার মধ্যে অনেক ধরনের থটস আসবে, যেটাই আজকে এলো। যদি তোমাকে হিট করে দেওয়া হয়, বিরাট কোহলি 2 ছয় যখন হিট করে দিল প্রথম ওভারটা, কিন্তু তুমি যদি লক্ষ্য করো প্রথম ওভারটা যথেষ্ট ভালো গেছিল, বাইরে বল বের করছিল, সুন্দর বল সুইং করছিল। সেকেন্ড ওভারে যখনই ওকে মেরে দিল তখন ও হারিয়ে ফেললো। এটা হয় জেনারেলি ফাস্ট বোলারদের সাথে। আর যেখানে ফাস্ট স্কোরিং গ্রাউন্ড এরকম ছোট মাঠ, সেখানে তো আরো বেশি ভয় কাজ করে। আর একটা জিনিস আমি দেখলাম, হর্ষিত রানা, মানে হেজেলউড আর হর্ষিত রানার, মানে আমি বাই নো মিনস আই এম কম্পেয়ারিং those two bowlers, মানে ডিফারেন্ট লিগ, বাট ওদের ন্যাচারাল লেন্থ কিন্তু সেম, মানে দূর থেকে গুড লেন্থে বা শর্ট অফ লেন্থে হিট করবে উইথ সেম পেস 140 অড। তো হেজেলউড যেখানে পাওয়ার পেতে সেটাকে ইউজ করলো, ডেথেও সেটাকে ইউজ করলো, সেখানে হর্ষিত রানাকে কেন রাহানে জাস্ট ওভারলুক করে দিল, পুরো পাওয়ার প্লে একদম লাস্ট ওভারে নিয়ে এলো, আমি সেটা কোনো দিনই বুঝতে পারলাম না। হর্ষিত রানা রাইট নাও ইজ এন ইন্ডিয়ান বোলার, ইন্টারন্যাশনাল বোলার, ও তো আরো বেশি এক্সপিরিয়েন্স গেইন করছে এই সময়। তো যেখানে ওই লেন্সটা কাজে দিয়েছে সেটাকে কেন ইউজ করতে গেল না রাহানে, আমি কোনো ক্লু খুঁজে পেলাম। মানে ভাইবে বড়রা 2 ওভার করলে আই গেট দ্যাট পার্ট, দ্যাট হি ইজ এ নিউ বল বোলার, ওর স্টকসই হচ্ছে যে ওর সুইং করাবে ভেতর দিকে বা বাইরের দিকে, ওটা ছাড়া ও কিছু নয়। কিন্তু হর্ষিত রানা ইজ এ কমপ্লিট প্যাকেজ ইন এ টি-20 ম্যাচ, ইন এ টি-20 সেটা। তো ওটা আমার যথেষ্ট অবাক করলো। এই 2-3টে জিনিস যেমনটা বললাম, বরুণ চক্রবর্তী, রাসা, হর্ষিত রানা, এই 2-3 জিনিস মানে হয় না কে টেমপ্লেট কিছু হয় কিছু কিছু টিমের, কারণ চন্দ্রকান্ত পণ্ডিত, ভরত অরুণ, এরা তো টিমের সাথে রয়েছে। তো এই টেমপ্লেট গুলো চেঞ্জ হতে I was quite surprised to see those moments, কারণ এগুলো কেকেআর জেনারেলি করে না। জানি না, নতুন ক্যাপ্টেন বলে হয়তো নতুন কিছু। দেখ, তবে কেকেআর এর কি বলতো, আগের সিজনে আমরা যেমন আলোচনা করেছিলাম, ওদের আগের সিজনটা ছিল একটা রীতিমতো অ্যানামলি, অ্যান্ড সেটা বেশ কিছু জিনিসের উপর দাঁড়িয়েছিল। এক হচ্ছে সুনীল নারিন যে পারফরমেন্সটা দিয়েছিল, প্রবাবলি আইপিএল এর হিস্ট্রিতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইমস। হ্যাঁ, যে একটা টাইমে লোকটা ব্যাটিং বোলিং দুটোর টপ চার্টে ইয়ে করছে, ফিচার করছে, সেটা ছিল আই থিঙ্ক অবাস্তব। আই ডোন্ট থিঙ্ক ওটাও রিপিট করতে পারবে, সেটা একটা ফ্যাক্টর অলরেডি আছে। সেই সঙ্গে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি ছিল দুর্ধর্ষ, তার উপর ফিল সল্ট 170-180 স্ট্রাইক রেটে ওপেন করছিল, যেটা মানে জাস্ট আনবিলিভেবল। দুজন ওপেনার ওইভাবে স্টার্ট করছে, অ্যান্ড সঙ্গে আরেকটা লাস্ট মানে লেটার ফেজে যেটা অ্যাড হয়েছিল সেটা হচ্ছে মিচেল স্টার্কের দুর্ধর্ষ কিছু বোলিং, যেটা নকআউট ফেজ, হ্যাঁ
নকআউট ফেজে যেটা দেখিয়েছে সেটা জাস্ট মানে সেই মুহূর্তে ওই করতে পারতো প্রবাবলি। এবার নারিন এখনো আছে, হ্যাঁ, কিন্তু এই বাকি যতগুলো বললাম সেগুলো একটাও নেই। এই প্রত্যেকটা জিনিসকে কেকেআর কে রিপ্লেস করতে হবে, ইনক্লুডিং দ্য লস অফ গৌতম গম্ভীর। এই এবারে মানে প্লেয়ার্স মানে তুমি যদি আমার কাছে অনেস্টলি হ্যাঁ, ওপিনিয়ন চাও, দে হ্যাভ দ্য প্লেয়ার্স, অন পেপার আছে একদম হ্যাঁ, একদম। হুম, কিন্তু আমি জাস্ট বলছি যে মানে হ্যাঁ। কাজটা কতটা জটিল। ডিকককে তুই ভাব তো, ডিকক জেনারেলি ভালো প্লেয়ার, 160-70 ও দিয়ে দেয় মাঝে মধ্যে, কিন্তু একটা পুরো সিজন ফিল সল্ট যেটা দিয়েছে হ্যাঁ, সেইটাকে অবশ্যই। ফলো আপ করা ইটস নট ইজি। আর তুই যদি কম্পারেটিভলি দেখিস আগের সিজনে ধরে নে, শ্রেয়াস আইয়ারও খুব যথেষ্ট কম ব্যাট পাচ্ছিল অনেক সময়, কারণ তার আগে জিতে যাচ্ছিল, আর রিঙ্কু সিং তো ব্যাটই পায়নি। সেখানে আজকে যখন রিঙ্কু নামছে, কতটা বাকি আছে তুই বল খেলাটা, 8 ওভার ঠিক আছে? এই হ্যাঁ, আই থিঙ্ক এটা একটা মেজর চেঞ্জ যেটা আমরা দেখতে পাবো। কেকেআর কে যদি করতে হয়, ওদের ওই দুজন লেফটি ভেঙ্কটেশ আইয়ার আর রিঙ্কু, এই দুজনকেই স্টেপ আপ করতে হবে, ঠিক আছে? কারণ রাসেল ইজ রাসেল, ও যেদিন খেলবে সেদিন খেলবে, যেদিন খেলবে না কেন খেলবে না কেউ জানে। রাসেল নারায়ণ দে আর ম্যাচ উইনার্স, মানে ওরা দুটো করে ম্যাচ এমনি জেতাবে। বাট নারায়ণের যেমন ধরো সবকিছুতে কিছু না কিছু একটা কন্ট্রিবিউশন থাকে, রাসেলের জাস্ট একটা দুটো আজকের মতো পুরো কমপ্লিটলি অফ ডে যাবে, যেদিন ও কি করবে করা খুব মুশকিল। তবে হ্যাঁ, একটা এত কিছুর মধ্যেও পজিটিভ কেকেআরে আমি দুটো দেখতে পাচ্ছি। এক হচ্ছে সুনীল নারায়ণের ব্যাটিংটা, এবং টু সাম এক্সটেন্ট ওর বোলিংটাও আগের সিজনের মতো এখনো ইনট্যাক্ট আছে, এভার কনসিস্টেন্ট। ইয়া একদম। আর সঙ্গে অজিঙ্কা রাহানে যেভাবে স্টার্ট দিল 180-তে, এটা অজিঙ্কা রাহানেকে মানে শুরুতে যখন একটু দু একটা বল স্ট্রাগল করলো, মনে হলো যে কি হতে পারে, যে হ্যাঁ আমরা কোন অজিঙ্কা রাহানেকে দেখবো, আগেকার না এই রিসেন্ট টাইমে যেটা দেখেছি। বাট দেন अगेन আই ডোন্ট থিঙ্ক ওটা নিয়ে আর কারো কোনো ডাউট আছে বলে। তবে কেকেআর কে জেনুইনলি ওদের ফিনিশিংটা নিয়ে ভাবতে হবে। রিঙ্কু আর ভেঙ্কটেশ আইয়ারকে স্টেপ আপ করতে হবে। ভেঙ্কটেশ আইয়ার খুব বাজে ইয়েতে আউট হলো আজকে। মাইন্ড গেমস। হ্যাঁ, আমি বললাম না, কৃণাল পান্ডিয়ার মতো প্লেয়ার আরসিবি তে অনেক আগেই আসা উচিত ছিল। মানে আমার এই কারণে ভালো লেগেছিল, কারণ চিন্নাস্বামী বলো বা আরসিবি যেভাবে নিজেদের টিমকে সেপ আপ করে না, ওদের ডিফেন্সিভ অপশন অনেক বেশি দরকার হয়। তো ওই ডিফেন্সিভ অপশনস গুলো অনেক কম থাকতো আগে। তো এটা আমি বলেও ছিলাম অপশনে করে, অনেকেই বলেছিল, শুধু আমি বলে নয়। তো কৃণাল পান্ডিয়া হ্যাঁ হয়তো আজকে অবাক হলাম যে 3খানা উইকেট নিয়েছে। জেনারেলি ইজ নট দ্যাট টাইপ অফ বোলার যে উইকেট প্রচুর নেবে, কিন্তু কৃণাল পান্ডিয়া অনেক ম্যাচে এরকম এফেক্টিভনেস কিন্তু দেখাবে উইথ ইজ স্মার্ট অ্যান্টিক্স আর কি। মানে এগুলো কিন্তু আমরা আগামী দিনে আরো অনেক বেশি দেখতে পাবো। হয়তো অনেক আরসিবি ফ্যান্স ফ্রাস্ট্রেটেডও হবে ওর ব্যাটিং থেকে, কারণ হিজ ব্যাটিং ইজ নট অ্যাজ গ্রেট, কিন্তু ওর বোলিং কিন্তু যথেষ্ট এফেক্টিভ হবে অন চিন্নাস্বামী ডেক্স। কমেন্ট্রিতে একটা কথা শুনলাম ওরকম, যে অ্যান্ডি ফ্লাওয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল আরসিবি কোচ, যে আপনারা কি ফিল করছেন একটা অভাব, মানে উইকেট টেকিং স্পিনারের অভাব, অ্যান্ড হি মানে এমফেসাইজ যে না, আমরা কুনাল পান্ডাকেই নিতে চেয়েছিলাম, ওকেই আমাদের প্রথম থেকে টার্গেট ছিল, তাকেই আমরা পেয়েছি। অ্যান্ড আই থিঙ্ক আমরা ধীরে ধীরে দেখতে শুরু করছি যে কেন, জানি না সেটা কি হবে লাস্ট অব্দি, কিন্তু দে ডু হ্যাভ আ প্ল্যান। এবার লেটস হোপ তাতে ভালো কিছু হবে। এন্ড দ্য টেমপ্লেট ইজ সিমিলার। মানে লাস্ট ইয়ারে তোমার যদি মনে আছে 7টা ম্যাচ হারার পরেও ওই টেমপ্লেটের মধ্যে প্লেয়ার ছিল স্বপ্নিল সিং, সেখানে এসছে কুনাল পান্ডিয়া। বাকি টেমপ্লেট ইজ লুকিং কোয়াইট সিমিলার। বিরাট কোহলিও অনেকটা বেশি অ্যাগ্রেসিভ হয়েছে সেকেন্ড হাফ অফ দ্য সিজন, লাস্ট ইয়ারও সেম ছিল, সেটাই কন্টিনিউ করেছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। আর যেটা অ্যাডিশন ফিল সল্ট, আই হোপ ফাফ ডু প্লেসি যেটা করেছিল 2-3 বছরের মধ্যে, সেটা ফিল সল্টও করতে পারবে। সেটা যদি করে দেয় তাহলে আবার আরসিবি কোয়ালিফিকেশনের দিকে তো যাবেই। টিম ডেভিড আর লিভিংস্টন এই দুজন যদি একসাথে খেলে, যেটা আমরা শিওর নই পুরো সিজন খেলবে কিনা, এই দুজন যদি খেলে তাহলে আরসিবির ব্যাটিংটা যে ভয়ানক লাগছে দেখে, অকশনের সময় ডেফিনেটলি এতটা সবাই রিয়েলাইজ করে উঠতে পারিনি আমরা। বাট জেনুইনলি ফিল সল্ট যে লেভেলে স্টার্ট দিল, অ্যান্ড সঙ্গে কোহলি লাস্ট অব দি টিকে ম্যাচ খেলে, মানে ম্যাচটা জিতিয়ে এলো, প্রায় 10-এর রান রেটে খেললো কোহলি একাই, হুইচ ইজ ভেরি গুড, ভেরি গুড। একমাত্র এত কিছুর মধ্যেও মনে হয় আরসিবির মানে একটা ম্যাচ উইনিং কম্বিনেশনেই নেক্সট ম্যাচ যাবে। তবে আমার মনে হয় ইভেনচুয়ালি আরসিবি উইল মুভ টুয়ার্ডস প্লেইং জেকব বেথেল এট নাম্বার 3, আর টিম ডেভিড আর লিভিংস্টনের যে কোনো একজন খেলবে, মোস্ট লাইকলি লিভিংস্টন।
এটা আমার মনে হচ্ছে গোয়িং ফরওয়ার্ড 3-4-5টা ম্যাচ পরে এটা কিন্তু হওয়ার চান্সেস রয়েছে, কারণ টিম ডেভিডকে এরা যদি স্পিনের এগেনস্টে এক্সপোজ করে, স্পিনের এগেনস্টে এক্সপোজ লিভিংস্টনও হওয়ার চান্সেস অনেক, কিন্তু হয়তো চিন্নাস্বামীর পিচকে বাঁচিয়ে দিবে অনেকটাই। কিন্তু লিভিংস্টনের মানে আমি অ্যাজ এ টি20 প্যাকেজ যদি আমি দেখি ভ্যালু, ওটা টিম ডেভিডের থেকে বেশি, কারণ টিম ডেভিড বল করতে পারলেও ওকে কিন্তু আইপিএল এ সেভাবে বল করায় না কোনো ফ্র্যাঞ্চাইজ। তো ওরা আর কি জিতেশ শর্মা আর লিভিংস্টন কোয়াইট ক্যাপেবল টু ফিনিশ গেম। তো আমার মনে হয় যে জেকব বেথেলকে যদি 3-এ খেলে, কারণ দেবদূত পাডিক্কল অনেক নেগেটিভ ইম্প্যাক্ট দেবে 3 নম্বরে যদি ওকে খেলানো হয়, অনেক নেগেটিভ ইম্প্যাক্ট দেবে, যেটার মানে ধারণা আই হোপ মোস্ট অফ দ্য আরসিবি ফ্যান্সের আছে। তো একদম দেখা যাক আগামী দিনে কি হয়। আর আমি কেকেআরের ক্ষেত্রে যদি তুমি বলতে পারো, হ্যাঁ বলো। চিন্নাস্বামীর কিছু মানে ভালো পিচ পেলে হয়তো পাডিক্কল কোনো দিন চালিয়ে দিতেও পারে, ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ একটু ট্রিকি উইকেটেই ও স্ট্রাগল করবে। সেখানে আমিও অনেস্টলি চাই বেথেলকে দেখতে, অ্যান্ড সেক্ষেত্রে আমরা একটা লেফটি অপশনও পাবো, যেটা খুবই দরকার আরসিবি। তুই বল ইয়ে নিয়ে কি বলছিস? আরেকটা ব্যাপার হচ্ছে যে লেফটি অপশন আরেকটা যেটা আছে আরসিবির কাছে, মনোজ পান্ডাগে, লোকাল বয়, অ্যাকচুয়ালি হি ইজ নট এ টপ অর্ডার ব্যাটার। তো ও যদি ও ফিনিশার মিডল অর্ডার, তো ওটাকে মানে মানে কম্পেনসেট করে একটা বোলার কমিয়ে, মানে যেখানে ইম্প্যাক্ট রোলটাকে কাজে লাগিয়ে ওকে কিন্তু আমরা ফিনিশিং রোলেও ওকে ট্রাই আউট করতে দেখতে পারি। কারণ আমি কোনোভাবেই দেখছি না, মানে নো ডিসরেসপেক্ট টু পাডিক্কল, হি ইজ মোর সর্ট অফ আ মানে লঙ্গার ফরম্যাট প্লেয়ার, আমরা এটা প্রমাণ বহুবার পেয়েছি আইপিএল। তো সেই জন্য আমার মনে হয় যে এটা ট্রাই আউট, তো এখন যতদিন যদি জিততেই থাকে তাহলে হয়তো করবে না, কিন্তু পরবর্তীকালে তো আমি দেখতেই পাচ্ছি নিয়ার ফিউচার, যতটা আমি আইপিএল দেখেছি এত বছর, যে পাডিক্কল উইল গেট ড্রপড and someone else will come in eventually। হ্যাঁ, তো আমি কেকেআর ক্ষেত্রে যেটা বলবো যে একটা ম্যাচ দিয়ে জাজ না করতে খুব একটা বেশি, আমি ফ্যান্সদেরকেও এটাই বলবো যে উই হ্যাভ দ্য টিম, এবং লাস্ট ইয়ারের কোরের বেশিরভাগই আছে, এবং আমার মনে হয় টেমপ্লেটে যদি ওরা চলতে থাকে, এবং ডিকক ইফ ডিকক গেট স্টার্টস ফায়ারিং লাইক সল্ট ডেড, আর ওরা ধারে কাছেও যদি, তাহলে আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে, বা আমরা প্রচুর বেশি স্ট্রাগল করবো। আর একটা জিনিস সেটা হচ্ছে এই বোলিংয়ে, মানে আমি এটা আগেও বলেছিলাম যে স্পেন্সার জনসন লেফট হ্যান্ড অ্যাঙ্গেল প্রোভাইড করে ঠিকই, কিন্তু ইফ আনরিক নকিয়া ইজ ফিট, তাহলে ওকে 4-5টা ম্যাচ দেখে নেওয়া উচিত, কারণ লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপে ও দারুণ পারফর্ম করেছিল সাউথ আফ্রিকার হয়ে, মানে ও যখন লাস্ট ফিট ছিল। তারপরে ফিটনেস ইস্যু নিয়ে অনেক প্রবলেম থাকেও, তো এবং এক্সপিরিয়েন্স স্পেন্সার জনসনের থেকে। তো হানরিক নকিয়া যদি মিসফায়ার করে সেক্ষেত্রে স্পেন্সার জনসন আসুক, কিন্তু অ্যাটলিস্ট এর পরে যদি নকিয়া ফিট থাকে 3-4টা ম্যাচ ওকে দেওয়া হোক। অফকোর্স। আচ্ছা, তো আজকের মতো আমাদের এই রিভিউটা এতটাই ছিল। নেক্সট দিন আমরা অবশ্যই আসছি, দুটো মানে ডাবল হেডার আছে সানডে, যেহেতু হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যাল, আমরা আশা করতে পারছি হায়দ্রাবাদে একখানা রান ফেস্ট হবে, হ্যাঁ আবকি বার 300 পার। তারপরে আবার আছে ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যাচেস, লা লিগার এল ক্লাসিকো, পাত্তা পাবে না এর কাছে, ঠিক আছে, এটা হচ্ছে আইপিএল এর এল ক্লাসিকো, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। কালকে আমি থাকবো, আকাশ থাকবে, সৌপ্তিক থাকবে, শান্তনু থাকবে, আমরা সবাই আসছি, দুটো ম্যাচই কভার করব আমরা। আপনারা অবশ্যই দেখুন, আমরা একটা নতুন জিনিস স্টার্ট করলাম এখানে, আমরা চেষ্টা করবো যতগুলো সম্ভব ম্যাচ কভার করার। আপনারা আমাদের দেখুন, কমেন্ট করুন, লাইক করুন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেকেই আমাদের সাবস্ক্রাইব করছেন না, শুধু দেখছেন ভিডিও, আমাদের সাবস্ক্রাইব করতে হবে, আপনাদের দরকার আছে আমাদেরও। তো এইভাবেই দেখতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন আমাদের। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল আকাশ। এ সালা কাপ নাম দে।